একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে তার সামনে বসিয়ে যেভাবে পাঠদান করে, আমার এই লেকচারগুলো আমি ঠিক সেইভাবে নেওয়ার চেষ্টা করছি। তুমি যখন এই লেকচারগুলো দেখবে তখন তোমার কাছে মনে হবে যে আমি তোমাকে সামনে বসিয়ে পড়াচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তাহলে আমরা আজকে যেহেতু ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস, তাহলে প্রথম ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়ে আসছি সেই বিষয়গুলো তোমরা যারা এই প্রথম ভিডিওটি দেখো নাই তারা আগে প্রথম ভিডিওটি দেখবে, তারপরে দ্বিতীয় ক্লাসটি করলে সুবিধা হবে, বেশি সহজ হবে। তাহলে আমরা আজকে অধ্যায় 2 ভেক্টর দ্বিতীয় ক্লাস, এই ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন ভেক্টরের পরিচিতি জানতেছি, অর্থাৎ ভেক্টরের যে প্রাথমিক সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো আমরা এই ক্লাসগুলোতে দেখতে চেষ্টা করছি। তো আজকে আমরা প্রথমেই দেখব যে সমপ্রারম্ভিক ভেক্টর। সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক মানে হলো প্রত্যেকের শুরু এক বিন্দুতে হবে, অর্থাৎ যে সকল ভেক্টরের পাদবিন্দু এক বিন্দুতে অবস্থিত। যেমন এটা একটা ভেক্টর, এটা এ ভেক্টর, এইটা আরেকটা ভেক্টর, এইটা বি ভেক্টর, এইটা আরও একটা ভেক্টর, এটা সি ভেক্টর। তাহলে দেখো যে এই যে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, এদের প্রত্যেকেরই পাদবিন্দু ও বিন্দুতে অবস্থিত। তাহলে এরা সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে যে সকল ভেক্টরের পাদবিন্দু এক বিন্দুতে অবস্থিত তাদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর হলো যে ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে তা নির্দিষ্ট করা থাকে, তাহলে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। যেমন আমাদের অবস্থান ভেক্টর ছিল, এই অবস্থান ভেক্টরের পাদবিন্দু সবসময় প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুতে হয়। এই জন্য এই অবস্থান ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলা হয়। যে ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে কোথায় হবে, তাহলে সেই ভেক্টরকে সীমাবদ্ধ ভেক্টর বলে। এরপরে আসো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর হলো যে ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে না, ইচ্ছামতো যে কোনো জায়গায় নেওয়া যায়। যে ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে না, ইচ্ছামতো যে কোনো জায়গায় নেওয়া যায়, তাকে স্বাধীন ভেক্টর বলে। এরপরে আসো সমরৈখিক ভেক্টর। সমরৈখিক ভেক্টর হলো যে সকল ভেক্টর একই রেখা বরাবর বা একই দিকে ক্রিয়া করে। যেমন এ হলো একটা ভেক্টর, বি হলো আরেকটা ভেক্টর, সি হলো আরেকটা ভেক্টর, এই ডি হলো আরেকটা ভেক্টর। তারা একই বরাবর একই দিকে ক্রিয়াশীল। বিপরীত দিকে হলেও হবে ই ভেক্টর। তাহলে এই ভেক্টরগুলো কিন্তু সবাই একই রেখা বরাবর মানে একই দিকে বা বিপরীত দিকে ক্রিয়াশীল। এই ভেক্টরগুলোকে বলা হবে সমরৈখিক ভেক্টর। এরপর আসো সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর আমরা দেখব এখন। সমতলীয় ভেক্টর হলো যে সকল ভেক্টর একই তলে ক্রিয়াশীল। তাহলে আমাদেরকে আগে তল চিনতে হবে। 3 প্রকার তল আছে, যেমন ভূমির সমান্তরাল। আমার এই যে কাগজের তল, এটা হলো ভূমির
সমান্তরাল তোমার খাতা, তোমার টেবিল, তোমার বিছানা, ঘরের মেঝে, এগুলি হলো আমাদের অনুভূমিক তল। অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে যে তলগুলো কল্পনা করা যায় সেগুলোকে বলা হয় অনুভূমিক তল। আর যেগুলো তার উপর লম্ব, যেমন তোমার ঘরের দেয়াল, তোমার ঘরের দেয়ালগুলো হলো উলম্ব তল। আর তোমার ঘরের মেঝে বা তোমার ঘরের ছাদ, এগুলি হলো অনুভূমিক তল। তাহলে কতগুলো ভেক্টর যদি এমনভাবে ক্রিয়া করে যে তারা একই তলে আছে, যেমন মনে করো যে এইটা এই দিকে ক্রিয়া করছে, এটা এই দিকে ক্রিয়া করছে, আরেকটা ভেক্টর এই দিকে ক্রিয়া করছে, এটা এই দিকে ক্রিয়া করছে, এরা সবাই একটা তলে আছে, কেউ একটু উপরের দিকে বা কেউ একটু নিচের দিকে ক্রিয়া করছে না, সবাই একেবারে একই তলে ক্রিয়া করছে। তখন এই ভেক্টরগুলোকে বলা হবে সমতলীয় ভেক্টর। তাহলে কতগুলো ভেক্টর যদি একই তলে ক্রিয়াশীল থাকে তাহলে ওই ভেক্টরগুলোকে সমতলীয় ভেক্টর বলে। তাহলে 3 প্রকার তল আমরা দেখতে পাবো পদার্থবিজ্ঞানের জগতে। একটা হলো অনুভূমিক তল, একটা হলো উলম্ব তল, আরেকটা হলো হেলানো বা আনত তল। তোমার ঘরের দেয়ালের মধ্যে যদি মই লাগানো হয় তাহলে এই মই বরাবর যে তল কল্পনা করা হয় এটা হলো হেলানো তল। এই হেলানো তল যে কোনো কোণে থাকতে পারে, অনুভূমিকের সাথে বা উলম্বের সাথে যে কোনো কোণে থাকতে পারে। তাহলে অনুভূমিক তল, উলম্ব তল, হেলানো তল, যে তলই হোক না কেন, কতগুলো ভেক্টর যদি একই তলে ক্রিয়াশীল থাকে তাহলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। এখন আসো বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর হলো যে দুইটি সমান্তরাল ভেক্টর অর্থাৎ তারা একই দিকে বা বিপরীত দিকে ক্রিয়াশীল থাকবে। আর দিক বোঝানোর জন্য এখানে আমরা আই জে কে, যে আমাদের আয়ত একক ভেক্টর, তাদের সাহায্য নিব। যেমন এ একটা ভেক্টর, তার মান হলো 4i। এই আই দেখে আমরা চিনতে পারবো এই ভেক্টরটার দিক হলো এক্স অক্ষ বরাবর। আরেকটা ভেক্টর হলো বি ইকুয়াল টু হলো 1/4i। তাহলে দেখো এই আই দেখে আমরা চিনতে পারতেছি তারা সমান্তরাল। এইটা আই এক্স অক্ষ বরাবর, এইটাও আই এক্স অক্ষ বরাবর। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা ভেক্টর সমান্তরাল ভেক্টর। তাদের মানটা লক্ষ্য করো যে একটার মান যা হবে অপরটির মান হবে তার বিপ্রতীপ, উল্টো। এটার মান যদি 4 হয় তাহলে এটার মান হবে 1/4। তখন এই ভেক্টর দুটিকে বলা হবে বিপ্রতীপ ভেক্টর। তাহলে দুইটি সমান্তরাল ভেক্টরের একটির মান যদি অপরটির বিপ্রতীপ হয় তাহলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। এখন আসো সরণ ভেক্টর। তোমরা সরণের সংজ্ঞা জানো, সেই সংজ্ঞাটি আর কি, যে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। ঠিক একই রকম এখানেও নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে, বা এটাকে এইভাবেও লেখা আছে বইপত্রে যে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে। যেমন মনে করো যে একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হলো মূলবিন্দু ও অরিজিন। এর সাপেক্ষে একটা ভেক্টরের অবস্থান, একটা বস্তুর বা একটা বিন্দুর অবস্থান হলো পি। এখান থেকে বস্তুটা সরল অথবা বক্রপথে এখানে আসলো, এটা হলো তার শেষ অবস্থান, এটা হলো কিউ। তাহলে আদি অবস্থান ভেক্টরটা হলো ওপি, এটাকে আমরা আর দিয়ে লিখতে পারি, ওপি ইকুয়াল টু স্মল আর 1, এটা হলো আদি অবস্থান ভেক্টর। আর ও কিউ এটা হলো শেষ অবস্থান ভেক্টর R2। এখন বস্তুটি কি করছে, পি বিন্দু থেকে
কিউ বিন্দুতে আসছে, তাহলে অবস্থান ভেক্টরের পরিবর্তনটা হবে কত? পি কিউ। এটা হলো আমাদের সরণ ভেক্টর। পি থেকে কিউ বিন্দুতে গেছে, তাহলে এই পি কিউটা হবে আমাদের সরণ ভেক্টর। এবং এটাকে আমরা যখন আরও বিস্তারিত দেখব তখন আমরা এটাকে ডেল্টা আর দিয়েও লিখতে পারবো। ডেল্টা আর মানে হলো অবস্থান ভেক্টরের পরিবর্তন। এটাকে আমরা লিখতে পারবো শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর। অর্থাৎ এই পি থেকে কিউ এটা হবে একটা সরল রেখা, সরণ ভেক্টর। সে যাবে আঁকা বাঁকা পথে অথবা সোজা পথে, কিন্তু তার সরণ ভেক্টরটা হবে পি কিউ। এখন আসো লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর হলো দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের সম্মিলিত ফলাফল, যাকে আমরা যোগফল বলি। দুই বা ততোধিক ভেক্টরের সম্মিলিত ফলাফল বা যোগফলকে লব্ধি ভেক্টর বলে। যেমন মনে করো, আমি ছোট একটা উদাহরণ দেই, যে এটা একটা বাক্স, এটাকে এই দিক দিয়ে রশ্মি বেঁধে একজনে টানতেছে F1 বলে, একে এই দিক দিয়ে রশ্মি বেঁধে একই সাথে আরেকজনে টানতেছে F2 বলে। তাহলে এই যে F1 এবং F2 এই দুইটা বল এই বস্তুর উপর একই সময়ে ক্রিয়া করতেছে। তাহলে এই বস্তুটা কিন্তু এই দুই বলের একটা সম্মিলিত বল আছে, এই দুই বলের একটা সম্মিলিত বল আছে, তাদের সম্মিলিত একটা প্রচেষ্টা আছে। সেই সম্মিলিত প্রচেষ্টাটা হলো আমাদের লব্ধি। সেটা দেখা যাবে যে এই দিকে হবে এবং বস্তুটি এই দিকে যেতে থাকবে। এটি একেবারে ঠিক মাঝখান দিয়ে হবে কিনা সেটা নির্ভর করবে এই F1 এবং F2 এর উপর। যদি F1 এবং F2 এর মান সমান হয় তাহলে আমরা দেখতে পাবো একেবারে ঠিক মাঝখান দিয়ে যাবে। আর যদি ছোট বড় হয় তাহলে দেখব যে বড়টার দিকে হেলে থাকবে। তাহলে এগুলো আমাদের ডিটেইল আসবে। এখন শুধু আমরা জেনে রাখলাম লব্ধি ভেক্টর কাকে বলে। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরের সম্মিলিত ফলাফল বা যোগফলকে লব্ধি ভেক্টর বলে। এখন আসো সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য নয় তাদেরকেই সঠিক ভেক্টর বলে। অর্থাৎ শূন্য ভেক্টর ব্যতীত যত ভেক্টর আছে সবাই সঠিক ভেক্টর। এখন আসো পোলার ভেক্টর। পোলার ভেক্টর হলো যে সকল ভেক্টরের দিক বস্তুর ঘূর্ণনের উপর নির্ভর করে না, বস্তুর ঘূর্ণনের সাথে যুক্ত থাকে না। যেমন তোমরা যে ভেক্টরগুলো দেখে আসছো, যে সরণ, তারপরে হলো বেগ, ত্বরণ, বল, ভরবেগ, এগুলি হলো পোলার ভেক্টর। এই ভেক্টরগুলো তাদের দিক বস্তুর ঘূর্ণনের উপর নির্ভর করে না, এই জন্য এদেরকে পোলার ভেক্টর বলা হয়। এই ধরনের ভেক্টরকে পোলার ভেক্টর বলা হয়। এখন আসো অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর হলো যে সকল ভেক্টরের দিক বস্তুর ঘূর্ণনের দিকের উপর নির্ভর করে, ঘূর্ণনের উপর নির্ভর করে তাদেরকে অক্ষীয় ভেক্টর বলে। যেমন যখন কোনো বস্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন তার কৌণিক সরণ, কৌণিক বেগ, এরকম অনেক রাশি আসবে ঘূর্ণন গতির সাথে যুক্ত। তখন তাদের দিক এই ঘূর্ণন অক্ষ বরাবর, তাদের দিক হবে ঘূর্ণন অক্ষ বরাবর উপরের দিকে, ঘূর্ণন অক্ষ বরাবর উপরের দিকে হবে তাদের দিক। যখন কোনো বস্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তখন তার কৌণিক সরণ, এগুলো আমাদের অন্যান্য অধ্যায় যখন আমরা পড়ব, গতিবিদ্যা যখন পড়ব তখন এগুলো আমার আরও স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ,
তারপর এটাকে বলা হয় ঘূর্ণন বল, ঘূর্ণন বল বা এটাকে বলে টর্ক, ঘূর্ণন বল বা টর্ক। এদেরকে আমরা কি বলবো? এদের প্রত্যেকেরই দিক, এরা প্রত্যেকেই ভেক্টর এবং এদের দিক বস্তুর ঘূর্ণনের দিকের উপর নির্ভর করে। কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ, ঘূর্ণন বল বা টর্ক। এদের ঘূর্ণনের দিক বা এদের এই সকল ভেক্টরের দিক বস্তুর ঘূর্ণনের উপর নির্ভর করে। যদি বস্তুটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে তাদের দিক হয় উপরের দিকে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে তাদের দিক হবে নিচের দিকে। এই ভেক্টরগুলো তাদের ঘূর্ণন অক্ষ বরাবর ক্রিয়া করছে, এই জন্য তাদের নাম হয়েছে অক্ষীয় ভেক্টর। তাহলে যে সকল ভেক্টরের দিক বা যে সকল ভেক্টর বস্তুর ঘূর্ণন গতির সাথে যুক্ত থাকে তাদেরকে বলা হয় অক্ষীয় ভেক্টর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে আমাদের এই ভেক্টরের প্রাথমিক সংজ্ঞাগুলো শেষ হয়ে গেল। আরও কোনো সংজ্ঞা বা কোনো আমি যেগুলো তোমাদেরকে ব্যাখ্যা করলাম এগুলো যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাও, আমি তোমাকে সেটি স্পষ্ট করার চেষ্টা করব। এছাড়াও আরও কোনো কোশ্চেন যদি তোমাদের থেকে থাকে তাহলে সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্টসে করতে পারবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুন্দর সুন্দর চিন্তা করো। আল্লাহ হাফেজ।